সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকাটাই ভালো। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, মোটামুটি ভালোই আছি। লাস্ট উইক একটু অসুস্থ ছিলাম। সর্দি জ্বর হয়েছিল, এই উইকে পুরোপুরি সুস্থ। তো আপনারা মোটামুটি সবাই চলে আসছেন। তো লাস্ট ক্লাসে আমরা ইনহেরিটেন্স এর উপরে ব্যাপক পড়াশোনা করছিলাম। লাস্ট ২ ক্লাস নিয়ে ইনহেরিটেন্স রিলেটেড যত খুঁটিনাটি আছে সবই পড়া হয়েছিল। তো আপনারা কি সেগুলো বাসায় একটু পড়াশোনা বা প্র্যাকটিস করছিলেন? ঠিক আছে, করলেও ভালো, না করলেও ভালো, এক্সামের সময় পারলেই হচ্ছে। যদি কারো সময় অসুবিধা থাকে যে পড়ার সুযোগ পাননি, তাহলে পরবর্তীতে পড়ে নিবেন। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনায় চলে যাই। আমরা আজকে ক্লাসিফিকেশন অফ ইনহেরিটেন্স এই টপিকসটা আমরা একটু দেখবো, দেন নতুন টপিকসে আমরা যাব। তাহলে ইনহেরিটেন্স এর মোটামুটি সবগুলো বিষয় আমাদের জানা হয়ে যাবে। আমি স্ক্রিন শেয়ার দিই, আপনারা দেখেন। যদি কোনো সমস্যা হয় সাউন্ডে বা কোনো শেয়ারিং এর সমস্যা হলে আমাকে জানাবেন। তো এইটা হচ্ছে আমার কাছে, এটা স্লাইড নাই, এটা আমি আপনাদের একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। আপনারা তো ভিডিও যেহেতু আছে, আপনারা একটু সার্চ করলেই বিষয়টা পেয়ে যাবেন। টাইপস অফ ইনহেরিটেন্স ইন সি প্লাস প্লাস এ প্রবলেম নাই, আমরা টাইপস অফ ইনহেরিটেন্সটা একটু জেনে রাখি। যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো, মানে শিখতেছি, এজন্য কয় ধরনের ইনহেরিটেন্স আছে এটা আমাদের একটু জানা দরকার। অবশ্য জাভাতে অনলি সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। তার সত্ত্বেও ইনহেরিটেন্স কয় ধরনের আপনাদের একটু অ্যাডভান্স নলেজটা দিয়ে রাখি। তো নরমালি ইনহেরিটেন্স হচ্ছে ৫ ধরনের, আমরা নামগুলো একটু জানি। সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। এখন প্রত্যেকটা বিষয় আমরা জাস্ট সংজ্ঞা ছবি দেখে বিষয়টা বুঝে যাব, যাতে করে যদি কখনো এই টাইপের জিনিস আসলে আপনারা আশ্চর্যিত না হন। সিঙ্গেল ইনহেরিটেন্সটা হচ্ছে আমরা শিখছি বা কোডিং এর মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করছি, যে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস আর এটা চাইল্ড ক্লাস বা সুপার ক্লাস বা সাব ক্লাস, এরকম একটার সঙ্গে একটা যদি রিলেটেড হয়, মানে একটা ক্লাসের চাইল্ড ক্লাস দিয়ে আরেকটা ক্লাস হয়, দুই জায়গায় একটা একটা থাকবে, এরকম হলে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। অবশ্য এখানে ছবিটাতে একটু সমস্যা আছে, আপনারা কি কেউ বুঝতে পারছেন যে আপনাদের লাস্ট ক্লাসে যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে তীর চিহ্নটা ছিল প্যারেন্ট ক্লাসের দিকে, কিন্তু এই ওয়েবসাইট যেটা, এটাতে উল্টাভাবে তীর চিহ্নটা দেওয়া আছে। সো এটা একটু আপনারা খেয়াল করে দিবেন, যেটা প্যারেন্ট আমাদের তীর চিহ্নটা হবে তার দিকে। তো সিঙ্গেল ইনহেরিটেন্স যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করছিলাম, বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না, যে একটা বেস ক্লাস আছে আর তার চাইল্ড ক্লাস হবে একটা। এখন সেকেন্ড যেটা ছিল মাল্টিপল ইনহেরিটেন্স, এটা আমি একটু বললাম যে জাভাতে কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্সটা সাপোর্ট হয় না, মানে একটা ক্লাস যদি একাধিক ক্লাসকে এক্সটেন্ড করে তখন তাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স। যেমন দেখেন এখানে সি ক্লাস একটা, সি ক্লাসটা একই সঙ্গে এ ক্লাসটাকেও ইনহেরিট করে আবার বি ক্লাসটাকেও ইনহেরিট করে। আমাদের স্লাইডের যেভাবে ছবিটা আঁকানো তাতে অ্যারো চিহ্নটা উপরের দিকে হওয়ার কথা ছিল, এটা উপরের দিকে হওয়ার কথা ছিল। আপনারা দুইভাবে যে কোনো একভাবে আঁকলেই হবে। যদি এক্সামে আসে যে ক্লাসিফাই ইনহেরিটেন্স উইথ এক্সাম্পল, তাহলে ছবি এই অ্যারো চিহ্নটা যে কোনো একভাবে দিলেই হবে। তো মাল্টিপল ইনহেরিটেন্স এর বিষয়টা আপনারা বুঝতে পারছেন, অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য মাল্টিপল ইনহেরিটেন্সও ইউজ হয়, কিন্তু জাভাতে এটা ইউজ হয় না নরমালি। অন্য সিস্টেম ইন্টারফেসের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা লাগে, সেদিকে আমরা আপাতত না যাই। তাহলে আমরা দুইটা দেখলাম, এরপরে ৩ নাম্বারটা হচ্ছে হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স। এটা অনেকটা ট্রি স্ট্রাকচারের মতো, যে একটা রুট নোড আছে, রুট নোডের সঙ্গে অনেকগুলা কানেক্টেড থাকবে। তো আমাদের হায়ারার্কিয়াল যে ইনহেরিটেন্স আছে এটাতে মাল্টিপল ডিরাইভড ক্লাসেস, ডিরাইভড ক্লাস মানে সাব ক্লাস বা চাইল্ড ক্লাসকে বোঝানো হচ্ছে, মাল্টিপল চাইল্ড ক্লাসেস ইনহেরিটস ফ্রম এ সিঙ্গেল বেস ক্লাস। এইগুলো হচ্ছে আমাদের সেই চাইল্ড ক্লাস বা ডিরাইভড ক্লাস। এইগুলো সবাই একটা সুপার ক্লাস থেকে যদি ইনহেরিটেড হয় তাহলে এই ইনহেরিটেন্সটাকে বলা হয় হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স। তো আশা করি আপনাদের এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না।
এগুলো খুবই সহজ জিনিস। যদি আপনারা এই অ্যারো চিহ্নটা উপরের দিকে দেন তাও হবে আমাদের স্লাইড অনুযায়ী, বা নিচের দিকে দিলেও সমস্যা নাই। কিন্তু এক্সামে এরকম দিবেন না। একটা নিচে একটা উপরে এরকম না দিলে হচ্ছে। দেন নেক্সট যে ইনহেরিটেন্সটা আছে এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল মানে আমরা যে সিঙ্গেল ইনহেরিটেন্স দেখছি ওর পরে আরেকটা লেভেল। সাপোজ আমরা শিখছি, আমরা যে একটা এক্সাম্পল করছিলাম কোডিংটা, সেখানে ছিল স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্টের উপরে ছিল ম্যান ক্লাস। যদি ম্যান ক্লাসের উপরে আমরা নিয়ে যাই হিউম্যান ক্লাস, এরকম যে লেভেল যদি বেশি হবে, স্টেজ যদি বেশি হয়, তাহলে তাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। যেমন এখানে বোঝানো যাচ্ছে সব থেকে সুপার ক্লাস হচ্ছে এ, এ এর চাইল্ড ক্লাস হচ্ছে বি, আর বি এর চাইল্ড ক্লাস সি। তো এটা গেল মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আরেকটা আছে হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড হচ্ছে আমরা যে ইনহেরিটেন্স গুলো দেখলাম এইগুলোকে যদি মিক্স করা হয়, যে কোনো দুইটাকে যদি মিক্স আকারে করা হয় তাহলেই তাকে বলবে হাইব্রিড ইনহেরিটেন্স। তো হাইব্রিড ইনহেরিটেন্স এর আমরা যদি এই ছবিটা দেখি তাহলে আমরা বুঝতে পারার কথা এখানে মূলত কোন টাইপের ইনহেরিটেন্স ইউজ হয়েছে। এখানে যেটা ইউজ হয়েছে উপরে এটাকে বলতে পারি আমরা হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স, যে একটা প্যারেন্ট একাধিক চাইল্ড, তাহলে এটা হচ্ছে হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স। আর নিচেরটাকে বলা যায় মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যেহেতু একই সঙ্গে তিনটা আছে, মানে একটা চাইল্ডের উপরে দুইটা প্যারেন্ট আছে, এজন্য এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলা যায়। দ্যাট মিন্স এটা হচ্ছে কম্বিনেশন অফ হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স এন্ড মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বা এটাকে যদি আমরা উপরের এই এটাকে কনসিডার না যদি করি, শুধুমাত্র বি সি এর সঙ্গে ডি কানেক্টেড এইভাবে চিন্তা করি, তাহলে এটাকে বলা যায় মাল্টিপল ইনহেরিটেন্স। উপরের এটা হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স আর নিচের এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে এই হাইব্রিড ইনহেরিটেন্স যেটা, এটা হচ্ছে মিনিমাম দুই টাইপের ইনহেরিটেন্স মিক্স আপ হয়ে হবে। তো আমরা এখানে এক্সাম্পল। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ জি বলেন। স্যার এই ক্ষেত্রে কি এর প্রপার্টিজ গুলা ডি ইউজ করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, যেহেতু ডি এর প্যারেন্ট বি, বি এর প্যারেন্ট এ, সো এর ভিতরে যদি কোনো কিছু আমরা রেস্ট্রিক্টেড না যদি করি তাহলে সবকিছুই ডি ইউজ করতে পারবে। আজকে আমরা দেখবো যে কিভাবে ইনহেরিটেন্সটা রেস্ট্রিক্টেড করা যায়। নরমালি আমরা জানি প্যারেন্টের সবকিছু চাইল্ড ইউজ করা যায়, তো এখানে অবশ্যই যাবে যদি আমরা রেস্ট্রিক্টেড না যদি করি। তো এই যে 5 প্রকার ইনহেরিটেন্সটা আমরা দেখলাম, আমরা শুধুমাত্র একটা ইমপ্লিমেন্ট করছি। জাভাতে তো সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, আমরা শুধুমাত্র সিঙ্গেল ইনহেরিটেন্সটা ইমপ্লিমেন্ট করছি। তো আপনারা এই 5টা কি মোটামুটি বুঝতে পারছেন? যদি কারো বুঝতে সমস্যা থাকে বলেন, না হলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এইটা কিন্তু আমার স্লাইডের ভিতরে নাই, এটা একটা অ্যাডভান্স টপিকস আপনাদের পড়িয়ে রাখলাম, এক্সামে কিন্তু আসার মতো ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাহলে আপনারা যেহেতু কেউ কোশ্চেন করতেছেন না, মানে বুঝলাম যে বুঝতে পারছেন। তো আরেকবার আমি হাইব্রিড ইনহেরিটেন্সটা আরেকবার একটু বলি। হাইব্রিড ইনহেরিটেন্স এটা রাখলাম ভার্চুয়াল ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স হচ্ছে এই যে চারটে টাইপের মৌলিক ইনহেরিটেন্স দেখলাম, বেসিক ইনহেরিটেন্স, যে কোনো দুইটা মিক্স আপ হলেই তাকে বলা হবে হাইব্রিড ইনহেরিটেন্স। তো আমাদের এখানে যে ছবিটা আছে এইটা কিন্তু দুই ভাবে বলা যায়, যে এই যে হাইব্রিড ইনহেরিটেন্সটা আছে এটা হচ্ছে উপরের, এটা বুঝতে কোনো অসুবিধা নাই, এটা হচ্ছে হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স, একটা থেকে দুটো চাইল্ড, তাহলে এটা হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স। আর যদি নিচের এটাকে আমরা চিন্তা করি যে এর উপরে দুটো লেভেল আছে, তাহলে আমরা বলতে পারি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দ্যাট মিন্স এটা হচ্ছে হায়ারার্কিয়াল আর মাল্টি লেভেল, এই দুটো মিক্স হয়ে এই হাইব্রিড ইনহেরিটেন্সটা তৈরি হয়েছে। বা আমরা এই মাল্টি লেভেলের কনসেপ্টটা অন্য একটা ইনহেরিটেন্সে চেঞ্জ করা যায়। সেটা কিরকম? আমরা যদি চিন্তা করি এই ডি এর উপরে দুটো প্যারেন্ট আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে আমাদের বলতে হবে এই এই হাইব্রিড ইনহেরিটেন্স এটা হচ্ছে হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স আর মাল্টিপল ইনহেরিটেন্স, এই দুটো মিলে গঠিত হয়েছে। আশা করি আপনারা এই কনফিউশনটা এখান থেকে দূর হয়ে গিয়েছে। তাহলে আমরা স্লাইডে চলে যাই, আজকের টপিকসে চলে যাই। আচ্ছা, আমরা হচ্ছে 4 নাম্বার লেকচার পড়ার পরে চলে গেছিলাম 6 নাম্বারে, মাঝে 5 নাম্বারটা বাদ ছিল। সো 5 নাম্বারটা আমরা আজকে পড়বো। দেখেন এখানে কি কি আলোচনার বিষয় আছে। পলিমরফিজম, ভিজিবিলিটি মডিফায়ার, এটা অবশ্য
গত ক্লাসে আমাদের পড়ার দরকার হয়েছিল, না হলে কিছু জিনিস বুঝতে পারতাম না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইনার ক্লাস, ফাইনাল ক্লাস, ইন্টারফেস, এগুলোর যতগুলো জানা সম্ভব আমরা দেখব। আজকে আর অতটা প্র্যাকটিক্যালি করা হবে না, আমরা থিওরি গুলো বেশি জানবো, বিকজ এগুলো সবই ল্যাব ক্লাসে করানোর কথা ছিল, কিন্তু ল্যাব তো নাই, যতটুকু সম্ভব দেখাবো। আচ্ছা, ফার্স্ট টপিকটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম সম্পর্কে আমি একটু আপনাদের একটু কোডিংটা দেখাবো। আচ্ছা, আপনাদের স্ক্রিনটা শেয়ার দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখন ইক্লিপস ওপেন করছি, আপনারা কি ইক্লিপসটা দেখতে পাচ্ছেন? কেউ একটু রেসপন্স করেন। জি স্যার, দেখতে স্যার। পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো দেখেন, আমরা লাস্ট ক্লাসে যে আমরা যে প্র্যাকটিক্যাল যে ওয়ার্কটুক করছিলাম, ওখানে ওখানে একটু চেঞ্জ করা হয়েছে। আগে ছিল স্টুডেন্ট রহিম ইকুয়াল টু নিউ স্টুডেন্ট দিয়ে কিছু প্যারামিটার দিয়েছিলাম। এখানে এসে আমি রহিম স্টুডেন্ট না দিয়ে দিছি কিন্তু ম্যান। দেখেন যে ম্যান একটা ভেরিয়েবলের নাম হচ্ছে করিম, দেন আমরা নিউ স্টুডেন্ট দিয়েছি। তাহলে বিষয়টা কি হলো, আমরা যদি রহিম বা করিমের আগে স্টুডেন্ট দেয় তাতেও সমস্যা নেই, আবার ম্যান দিলেও সমস্যা নাই। এই বিষয়টা একটু আপনারা খেয়াল করেন। এখানে আমাদের আগে দেওয়া ছিল স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট। রহিম এবং করিম দুইজনের টাইপ হচ্ছে স্টুডেন্ট। এই যে আমরা স্টুডেন্টের ক্লাস আছে, ওই ক্লাসে দুইটা অবজেক্ট তৈরি করছিলাম, সেটাতে বুঝতে অসুবিধা নেই। পলিমরফিজমের কনসেপ্ট তখনই আসবে যখন আমরা এখানে দিয়ে দিব ম্যান। যেহেতু স্টুডেন্ট ম্যান ক্লাসটাকে ইনহেরিট করে, দ্যাট মিন্স বলা যায় স্টুডেন্ট ওয়ান কাইন্ড অফ ম্যান। যেহেতু ওর প্যারেন্টে ম্যান আছে, তার মানে আমরা স্টুডেন্টকে ওয়ান কাইন্ড অফ ম্যান বলতে পারি। এজন্য আমরা ম্যান টাইপের ভেরিয়েবলের ভিতরে স্টুডেন্ট টাইপের অবজেক্ট রাখতে পারতেছি। একই অবজেক্টের ভিন্ন ভিন্ন রূপ নেওয়া। সাপোজ এই যে স্টুডেন্ট, একটা স্টুডেন্ট বানালাম, সেটাকে আমরা স্টুডেন্ট টাইপের ভেরিয়েবলেও রাখতে পারি, আবার স্টুডেন্ট যেটা, এটাকে আমরা ম্যান টাইপের ভেরিয়েবলেও রাখতে পারি। এই একই অবজেক্টের ভিন্ন ভিন্ন রূপ নেওয়াটাকেই বলা হয় পলিমরফিজম। আমরা একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে দেখলাম, এরপরে আরো ডিটেইলস আমরা পলিমরফিজম সম্পর্কে জানবো। সহজ সংজ্ঞা হচ্ছে একই অবজেক্টের ভিন্ন ভিন্ন রূপ নেওয়ার ক্ষমতাকে বলা হয়, বা রূপ নেওয়াকে বলা হয় পলিমরফিজম। আচ্ছা, আমি আবার পিডিএফ এ ফিরে আসছি, আপনারা কি দেখতে পাচ্ছেন পিডিএফটা? আপনারা কি আমার কথা শুনতে পান এখন? জি স্যার। আচ্ছা, হয়তোবা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আমরা পলিমরফিজম সম্পর্কে একটা আইডিয়া নিলাম, বেসিক একটা আইডিয়া। আমরা একটু পরে আরো ডিটেইলস আইডিয়া নিব। আচ্ছা, দেখেন পলিমরফিজমে কি বলা, জেনারেলি ইট অ্যালাউস আস টু মিক্স মেথডস এন্ড অবজেক্টস অফ ডিফারেন্ট টাইপস ইন এ কনসিস্টেন্ট ওয়ে। মানে ডিফারেন্ট ক্লাসের আমরা মেথডস এবং অবজেক্ট এই দুটোকে মিক্স করার একটা ওয়ে হচ্ছে পলিমরফিজম। মানে একটু আগে আমরা দেখলাম স্টুডেন্ট টাইপের অবজেক্ট আমরা ম্যান টাইপে রাখতেছি, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের ওপি পলিমরফিজমের সাপোর্ট দেয়, এজন্য এটা করা সম্ভব হচ্ছে। আমরা নিচে আরো এক্সাম্পল দিয়ে দেখব। আচ্ছা, মেথড ওভারলোডিং, এটা তোমরা এক্সাম্পল সহই দেখছি লাস্ট ক্লাসে। তো তাহলে কেউ একটু বলেন মেথড ওভারলোডিংটা কি ছিল? এটা আগের ক্লাসে আমরা দেখছি, এজন্য আর এখানে আপনাদের যে কোনো একজন যদি ঠিকমতো বলেন তাহলে আমরা পরেরটাতে চলে যাব। আচ্ছা, সুমনা রহমান, আপনি একটু বলেন মেথড ওভারলোডিংটা কি ছিল? আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। মোহাইমিনুল শুভ, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, মোহাইমিনুল শুভ, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে একটু বলেন আমাদের শর্টে, তাহলে অন্যদের একটু মনে পড়ে যাক যে আমাদের মেথড ওভারলোডিংটা কি ছিল। আমি এখানে ওপেন করেই রাখছি, আপনি বুঝে বলেন।
স্যার মেথড ওভারলোডিং এ স্যার মেথডের নামগুলো স্যার সেম হবে কিন্তু প্যারামিটার স্যার ভিন্ন হবে। আচ্ছা, এখানে কি রিটার্ন টাইপ আলাদা হলে কোনো ইফেক্ট পড়ে? সাপোজ আমার এইটাতে রিটার্ন টাইপ আছে আপনার ফ্লোট, এটাকে যদি আমি ইন্টিজার দিয়ে দিই বা স্ট্রিং জি দিয়ে স্যার, দিই, তাহলে ইফেক্ট পড়বে স্যার। রিটার্ন টাইপ দিয়ে ইফেক্ট পড়বে না, শুধুমাত্র প্যারামিটারের উপরে ডিপেন্ড করে, এটা বুঝছেন? রিটার্ন আচ্ছা টাইপের সাথে এর কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র প্যারামিটার ডিফারেন্ট হলেই তখন হচ্ছে মেথড ওভারলোডিং হবে। জি স্যার। ঠিক আছে, এইটার এক নাম আছে, দিস ইজ কল্ড অ্যাডহক পলিমরফিজম। এইটাও কিন্তু অনেকটা পলিমরফিজমের মতো, দেখেন একই জিনিস বিভিন্ন রূপ নিচ্ছে, আমাদের নাম সেম আছে, যে পাবলিক স্ট্যাটিক ফ্লোট ম্যাক্স ফাংশনের নাম সেম আছে, কিন্তু শুধুমাত্র আমাদের প্যারামিটার ভিন্নতার জন্য বিভিন্নটা বিভিন্নভাবে কাজ হচ্ছে। যখন আমরা দুটো ইন্টিজার ভ্যালু দিচ্ছি তখন কল হচ্ছে এইটা, দুইটা ফ্লোট ভ্যালু দিলে আবার এইটাই চলে যাচ্ছে, আবার তিনটা ফ্লোট দিলে এইটাই চলে যাচ্ছে। এটাও আমাদের অন কাইন্ড অফ মেথড ওভারলোডিং, অন কাইন্ড অফ পলিমরফিজম। মেথড ওভারলোডিং, ওভাররাইডিং এগুলো পলিমরফিজমের উদাহরণ। আচ্ছা, পলিমরফিজম মূলত দুই টাইপের, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। তো আমরা এই যে পলিমরফিজম উদাহরণটা এখানে দেখলাম যে মেথড ওভারলোডিং, এটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। এই কথাগুলো কিন্তু এখানে তেমন ভাবে এক্স্যাক্টলি বলা নাই, আমি বলতেছি একটু বুঝে রাখেন। মেথড ওভারলোডিং এটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, বিকজ যখন কম্পাইলেশন হবে তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার, যদি আমরা ম্যাক্স যে ফাংশনটা, ম্যাক্স ফাংশনের ভিতরে আমরা যদি দুইটা প্যারামিটার দিয়ে রাখি তাহলে আমাদের অবশ্যই এটা কল হবে, আর যদি তিনটা দিয়ে রাখি তাহলে এটা কল হবে, দুটো ইন্টিজার দিলে এটা কল হবে। এজন্য এই মেথড ওভারলোডিং এর এক্সাম্পলটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজমের উদাহরণ। আচ্ছা, এরপরে চলে আসি আমরা মেথড ওভাররাইডিং। তো কেউ একটু মেথড ওভাররাইডিং সম্পর্কে একটু বলেন। সেটা আমরা আগের দিনই দেখছি, আমরা ওই যে ইন চাইল্ড ক্লাস, ইন প্যারেন্ট ক্লাস দুটো ফাংশন বানিয়ে দেখছিলাম। আচ্ছা, রাহুল মন্ডল আপনি শুনতে পাচ্ছেন? রাহুল মন্ডল 4-এ। আচ্ছা, তাহলে এমডি শিহাব শেখ, আপনি একটু কথা বলেন। আচ্ছা, মানে আপনারা কি ক্লাসে বসে অন্য কিছু করেন নাকি? যে তাহলে কথা বললে যদি শুনতে না পান তাহলে মেসেজ দেওয়া যায় তো, যেমন এটা সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে। মেথড ওভাররাইডিং ছিল আমাদের প্যারেন্ট ক্লাসের ভিতরে একটা মেথড আছে। আমরা তাহলে চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলে ওই মেথডটাকে আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি এমন হয় যে আমরা চাইলাম, কেউ একজন মেসেজ দিচ্ছেন নেট প্রবলেম শিয়াব, ঠিক আছে শিয়াব সাহেব, আপনার নেটের প্রবলেম হইতেই পারে, কিন্তু এই যে কথা না বললে মেসেজ দিবেন, নাহলে বুঝবো যে আপনার মন দিয়ে ক্লাস করেন না। আচ্ছা, যেটা বলা হচ্ছিল, যদি এমন হয় বিষয়টা যে প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, এখন আমাদের চাইল্ড ক্লাসেও সেম নামের একটা মেথড দরকার, যাতে করে আমাদের চাইল্ড ক্লাসে কিছু স্পেসিফিক এক্সট্রা কাজ আমরা করাইতে পারি। যখনই প্যারেন্ট ক্লাসের মেথড যেটা ওইটা চাইল্ড ক্লাসে লিখবো তখনই তাকে বলা হয় মেথড ওভাররাইডিং। আচ্ছা, দেখেন এখানে কি বলা, মেথড ওভাররাইডিং এর সংজ্ঞাটা, ফর্মাল সংজ্ঞাটা কি রকম, এ মেথড ডিফাইন্ড ইন এ সুপার ক্লাস দ্যাট মিন্স প্যারেন্ট ক্লাস is redefined in a subclass with an identical method signature। মানে একদম হুবহু সেম টু সেম যদি আমরা সুপার ক্লাসের মেথডের মতো সাব ক্লাসে লিখি তখন তাকে বলে মেথড ওভাররাইডিং। আর মেথড ওভাররাইডিং যেটা, এইটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। মেথড ওভারলোডিং যেটা দেখছিলাম ওইটা ছিল কম্পাইল টাইম পলিমরফিজম, আর মেথড ওভাররাইডিং হচ্ছে রান টাইম পলিমরফিজম। বিকজ এটা যতক্ষণ আমরা রান দিব তত সময় বুঝতে পারবো না যে মেথডটা অ্যাকচুয়ালি কোথায় আছে, প্যারেন্টের মেথডটা আসতেছে নাকি চাইল্ডের মেথডটা আসবে।
আচ্ছা, আপনারা এখন 27 জন উপস্থিত আছেন, অনেকে উপস্থিত আছেন, আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, তারপর আবার ক্লাস কন্টিনিউ করি। যদি কেউ মিস হয়ে যান কমেন্ট করে দিবেন। যেমন আমার পলিমরফিজমের এখানে একটা উদাহরণ আছে, আমরা উদাহরণটা একটু খেয়াল করি। অ্যানিম্যাল ক্লাস, অ্যানিম্যাল হচ্ছে আমাদের সুপার ক্লাস, সুপার ক্লাসের ভিতরে। জি স্যার। আচ্ছা, তো যিনি উপস্থিত থাকতে পারবেন না তিনি কাইন্ডলি কমেন্ট দিলেই হবে, আপনার মেসেজের রোল নাম্বার লেখার দরকার নাই। অ্যানিম্যাল ক্লাসের ভিতরে মুভ নামে একটা মেথড আছে। এখন সেই অ্যানিম্যাল ক্লাসটাকে বার্ড ক্লাস ইনহেরিট করে, ফিশ ক্লাস ইনহেরিট করে এবং ম্যান ক্লাস ইনহেরিট করে। তো এখন এই যে 3 টাইপের ক্লাস অ্যানিম্যাল ক্লাসটাকে ইনহেরিট করলো, এখন সবার কি মুভ মেথড সেম হবে? না, তো কখনোই না। পাখি মুভ করে উড়ে উড়ে, ফ্লাই, আর ফিশ হচ্ছে সুইম করে, আর ম্যান ওয়াক করে। সো তাহলে আমাদের অবশ্যই, আচ্ছা আপনাদের যাদের মাইক্রোফোনটা অন আছে কাইন্ডলি অফ রাখেন, যখন দরকার হবে কথা বলার দরকার হলে তখন অন করবেন। তো তাহলে আমাদের অবশ্যই এই যে বার্ড ক্লাসের ভিতরে এসে মুভ যে মেথডটা আছে এটাকে ওভাররাইড করা লাগবে। সেম ভাবে ফিশের ভিতরে এসে মুভটাকে ওভাররাইড করতে হবে, আবার ম্যানের ভিতরে মুভটাকে ওভাররাইড করতে হবে। এখন আমরা যখন একটা ফিশ ক্লাসের অবজেক্ট থেকে মুভ মেথডটাকে কল দিব, তখন আমরা রান টাইমে যে আমরা বুঝতে পারবো যদি ফিশের ভিতরে মুভ মেথডটা না থাকে তাহলে আমরা যাব অ্যানিম্যাল, ওর যে সুপার ক্লাস অ্যানিম্যাল, সেখানে মুভ মেথডটা আছে কিনা। যেহেতু আমরা মুভ মেথডটাকে ইউজ করছি, দ্যাট মিন্স হয় ফিশের ভিতরে আছে না হলে অ্যানিম্যালের ভিতরে আছে। যদি ফিশের ভিতরে থাকে তাহলে তো ওভাররাইড হয়ে সেইটার ফাংশনটি ইমপ্লিমেন্ট হবে, আর তা না হলে অ্যানিম্যালের ভিতরে যে মুভ মেথডটা আছে ওইটার যে কোড সেটা এক্সিকিউট হবে। তো দেখেন এখানে আমরা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মানে বোঝানোর জন্য, ইচ সাব ক্লাস ওভাররাইডস দ্য মুভ মেথড ইন ইটস ওন ওয়ে। হ্যাঁ, যেটা আপনাদের বললাম যে প্রত্যেকটা ক্লাস তার প্যারেন্ট ক্লাসের মুভ মেথডটাকে বিভিন্নভাবে ওভাররাইড করবে। তো আমরা কি করলাম, একটা অ্যানিম্যালের অ্যারে নিলাম, 3 সাইজের অ্যারে নিলাম। এখন অ্যারে নিয়ে অ্যারের অ্যানিম্যালের জিরো ইন্ডেক্সে আমরা একটা বার্ড তৈরি করে রাখলাম, 1 ইন্ডেক্সে পারসন তৈরি করে রাখলাম, এই যে পারসন দেখাচ্ছে, আর 2 ইন্ডেক্সে ফিশটা তৈরি করে রাখলাম। এখন আমরা যখন সবার টাইপ হচ্ছে কি, টাইপ হচ্ছে অ্যানিম্যাল, আর আমরা একটু আগেই দেখছি পলিমরফিজমের জন্য এরা ম্যান হলেও ফিশ হলেও এদেরকে আমি অ্যানিম্যাল টাইপের রেফারেন্স ভেরিয়েবলে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরে আমরা যখন লুপ চালিয়ে প্রত্যেকটার জন্য ডট মুভ ফাংশনটাকে কল দিব, রেফারেন্সেস সবার সেম টাইপের, সবাই হচ্ছে অ্যানিম্যাল টাইপের অবজেক্ট, কিন্তু তারপরেও রেফারেন্স সেম হলেও কিন্তু অবজেক্ট গুলো প্রত্যেকে আলাদা আলাদা। দেখেন রেফারেন্স হিসেবে রাখার জন্য আমরা অ্যানিম্যাল টাইপের একটা অ্যারের ভিতরে আছে, কিন্তু প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা। আমরা এখানে নিউ বার্ড, নিউ পারসন, অবজেক্ট আলাদা, রেফারেন্স সেম হলেও অবজেক্ট আলাদা। এজন্য আমরা যখন কল দিব তখন প্রত্যেকটা অবজেক্টের সঙ্গে যে মুভ মেথড আছে ওইটাই এক্সিকিউট হবে। মেথড ইনভোকড ইজ দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ দ্য অবজেক্ট নট দ্য রেফারেন্স। দ্যাট মিন্স এখানে বললো মেথডটা আমাদের রেফারেন্স অনুযায়ী কাজ করে না, এটা যে অবজেক্ট আছে অবজেক্ট অনুযায়ী কাজ করে। তো এখানে আমরা ভালো একটা পলিমরফিজমের উদাহরণ দেখলাম। তো এখানে মেথড ওভারলোডিং আর ওভাররাইডিং সম্পর্কে আরো কিছু কথা বলা আছে, আমরা একটা বিষয়টা দেখি। মেথড ওভারলোডিং সম্পর্কে এখানে কি বলা আছে, when two or more methods in a class have the same method names with different arguments, it is said to be method overloading। যেটা আমরা সবাই জানি যে সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার হবে তখনই আমরা বলি মেথড ওভারলোডিং।
ওভারলোডিং ডাজ নট ব্লক ইনহেরিটেন্স ফ্রম দ্য সুপার ক্লাস। ওভারলোডিং এর জন্য কখনোই সুপার ক্লাসের যে মেথড আছে ওইটা ইনহেরিট করতে সমস্যা হয় না। ওভারলোডেড মেথডস মাস্ট হ্যাভ ডিফারেন্ট মেথড সিগনেচার। প্রত্যেকটারই ডিফারেন্ট মেথড সিগনেচার থাকা লাগে। মেথড সিগনেচার কি জিনিস আমি একটু পরে বলি, আপনাদের উপরে ছিল এটা দেখানো হয় নাই। তারপর চলে আসলো মেথড ওভাররাইডিং এ। মেথড ওভাররাইডিং এর সংজ্ঞাটা আমরা সবাই জানি। এটাতে একটা সমস্যা আছে, ওভাররাইডিং ব্লকস ইনহেরিটেন্স ফ্রম দ্য সুপার ক্লাস। এটা আমরা বুঝতে পারছি, কিন্তু যখন ওভাররাইড হচ্ছে, যে আমরা এটা ছবিতেই দেখলাম, অ্যানিমালের ভিতরে যে মুভ মেথডটা আছে সেটা কিন্তু কল হচ্ছে না, কল হচ্ছে যে সাব ক্লাসে যে মুভ মেথড আছে এইটা। দ্যাট মিন্স এদের ইনহেরিটেড মুভ, যেটা ইনহেরিটেড মুভ মেথড, সেটার আমরা অ্যাক্সেস পাচ্ছি না, মানে ইনহেরিটেন্সের ফিচারটা কিছুটা ব্লক হয়ে গেল। এজন্য বলছে ওভাররাইডিং ব্লকস ইনহেরিটেন্স ফ্রম দ্য সুপার ক্লাস। ওভাররিডেন মেথডস মাস্ট হ্যাভ সেম সিগনেচার আছে, এটাও তো যখন ওভাররাইড বা ওভারলোডিং করা হবে তখন তো আমাদের সেম সিগনেচার থাকার দরকার হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা বললাম যে ওভারলোডিংটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, বা এটাকে স্ট্যাটিক বা আর্লি বাইন্ডিং পলিমরফিজমও বলা হয়। কম্পাইল টাইম পলিমরফিজম বা স্ট্যাটিক অর আর্লি বাইন্ডিং পলিমরফিজম। আর ওভাররাইডিংটা বলা হয়েছে রান টাইম পলিমরফিজম, বা এর আরো দুটো নাম আছে দেখেন, ডাইনামিক বা লেট বাইন্ডিং পলিমরফিজম। মেথড সিগনেচারটা একটু দেখিয়ে আসি আপনাদের। আচ্ছা, মেথড সিগনেচার বলতে বোঝায় মেথডের নাম আর প্যারামিটার, এই দুটা মিলাই হচ্ছে একটা মেথডের সিগনেচার। সো মেথডের সিগনেচার সেম হওয়া মানে হচ্ছে নেমও সেম হবে, প্যারামিটারও সেম হবে। তো তাহলে আমরা যে পলিমরফিজম বিষয় পড়লাম, তারপরে পলিমরফিজমের উদাহরণ দেখলাম, ওভারলোডিং, ওভাররাইডিং, তারপরে রেফারেন্স সেম হলেও অবজেক্ট আলাদা হতে পারে। এইগুলো বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, আপনি একটু কথা বলেন, বেস্ট অফিস পড়িয়ে ফেলছি তো এই জন্য অল্প পেজ হলেও অনেক কিছু বলা হয়েছে। সমস্যা আছে কারো এগুলো বুঝতে? না স্যার, সমস্যা নাই স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভিজিবিলিটি মডিফায়ার, এটার আপনাদের আজকে পড়ানো হচ্ছে না, আমি লাস্ট ক্লাসে একটা ওয়েবসাইট থেকে আপনাদের এগুলো সব দেখানো হয়েছিল। তো আপনারা বলেন তো দেখি ভিজিবিলিটি মডিফায়ার কয়টা ছিল, দেখে কেমন মনে আছে? তিনটা। তিনটা না চারটা? স্যার পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড আর একটা ছিল স্যার, ওটা ভুলে গেছি নামটা। ডিফল্ট একটা ছিল, হ্যাঁ, কিছু না লিখলে সেটা ডিফল্ট একটা হতো। ওকে, হ্যাঁ, চারটা আমাদের, চারটা ছিল আমাদের ভিজিবিলিটি মডিফায়ার। এগুলো আগের দিন পড়ানো হয়েছে, সো আজকে আর এগুলো দেখালাম না। আপনারা চাইলে এখান থেকে একটু পড়ে নিতে পারেন। এখন চলে আসি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো দেখেন একটা জিনিস, যখন একটা ক্লাসকে আমরা ফাইনাল লিখে দিব, ক্লাসের আগে যেমন আমরা পাবলিক লিখি, যদি পাবলিক ফাইনাল, একটা ক্লাসের আগে আমরা ফাইনাল লিখে দিলাম, যেমন এখানে উদাহরণ হিসেবে একটা দেখাই, যেখানে লেখা আছে পাবলিক সার্কেল, আমরা যদি পাবলিক ফাইনাল সার্কেল আছে, ক্লাসটা পাবলিক ক্লাস সার্কেল, এটাকে যদি লিখি পাবলিক ফাইনাল ক্লাস সার্কেল, তো এই ফাইনাল কথাটা আমরা যখনই লিখবো এটাকে কিন্তু আর এক্সটেন্ডেড করা যাবে না, তাহলে কিন্তু আমাদের ইনহেরিটেন্সটা রেস্ট্রিক্টেড হয়ে গেল। In certain situation we want to properties of classes to be always extended and used. Such classes are called abstract classes. আচ্ছা, বিষয়টা এরকম যে অনেক সময় আমাদের দরকার হয় যে কিছু ক্লাসকে আমরা অলওয়েজ এক্সটেন্ড করব, কিছু ক্লাসের যে প্রপার্টিজ আছে ওইগুলোকে আমরা অলওয়েজ এক্সটেন্ড করব, এবং ওইগুলোকে আমাদের ইউজ করার দরকার হবে। যে অলওয়েজ যে ক্লাসগুলো এক্সটেন্ড করার দরকার হয় সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সহজে সেটা জেনে রাখেন, তারপর আমরা আস্তে আস্তে ডিটেইলসে আসতেছি। একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে নরমালি একটা কনসেপচুয়াল ক্লাস, মানে যেখানে আমাদের মেথডগুলোর শুধুমাত্র নামটা দেওয়া থাকে, কিন্তু মানে মেথডের ডিক্লারেশনটা থাকে, কিন্তু মেথডের ডেফিনেশনটা যে কি হবে ওইটা ওখানে দেওয়া থাকে না।
যে ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করব ওটাকে, ওখানে এসে আবার মেথডের ডেফিনেশন দিতে হয়। আমরা আস্তে আস্তে সবই দেখব। দেখেন এখানে কি আছে, an abstract class cannot be initiated, objects cannot be created, মানে আপনি যদি একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে সেটাকে সরাসরি ইনিশিয়েট করা যাবে না, মানে আপনি নিউ লিখে ওই ক্লাসটা দিতে পারবেন না। আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আগে অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট কথাটা থাকবে। তাহলে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এখানে একটু দেখি। এই যে এখানে একটা ক্লাস আছে, যদি আমরা অ্যাবস্ট্রাক্টটা দিয়ে দিই একটা ক্লাসের আগে, তাহলে এটাকে ইনহেরিট করা যাবে, বাট এটার কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। তো আচ্ছা, একটু আগে একটা কথা বললাম, যদি এখানে অ্যাবস্ট্রাক্ট না থেকে ফাইনাল দেওয়া থাকতো তাহলে কি সেটাকে ইনহেরিট করা যাইতো? জি, কেউ একটু বলেন, যদি এখানে ফাইনাল দেওয়া থাকতো, ফাইনাল ক্লাস ক্লাস নেম, তাহলে এই ক্লাসটাকে কি ইনহেরিট করা যাইতো? না স্যার। না। ওকে, তাহলে আমি বিষয়টা একটু আপনাদের আরেকটু ক্লিয়ার করি। কোনো ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে ওর ভিতরে মিনিমাম একটা মেথড হলেও অ্যাবস্ট্রাক্ট মেথড থাকা লাগবে। অ্যাবস্ট্রাক্ট মেথড মানে যার শুধুমাত্র ডিক্লারেশন আছে, একটা মেথডের নামটা বলা আছে কিন্তু এটার ডেফিনেশন দেওয়া নাই। আছে, দেখে নিছি एग्जांपल আছে এখানে, দেখে নিই। এই যে সাপোজ, আচ্ছা আপনাদের কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসে। আচ্ছা রাহুল মন্ডল, আপনার মাইক্রোফোন অন করার দরকার নাই এখন। দেখেন এই যে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের উদাহরণ আছে, এইটা দেখে আমরা একটু ক্লিয়ার হয় বিষয়টা। পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ, তো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে তার ভিতরে মিনিমাম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকা লাগবে। যেমন এই যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল এরিয়া। দেখেন এটা শুধু ডিক্লারেশন এখানে দেওয়া আছে, কিন্তু এরকম ডেফিনেশন আছে, মানে এর ভিতরে গেলে কি হবে এটা কিন্তু বলা নাই। আপনারা যারা সি প্রোগ্রামিং ভালো পারেন দেখবেন যে সি প্রোগ্রামিং এ কোনো ফাংশন যদি ইউজ করার দরকার হয়, মানে আপনি কাস্টমাইজড কোনো ফাংশন যদি বানাতে চান, সেটা কিন্তু অবশ্যই মেইন ফাংশনের উপরে লেখা লাগে, না হলে মেইন থেকে কল দিলে পাওয়া যায় না, অথবা আরেকটা কাজ করা লাগে, নিচে লিখলে ওই ফাংশনের প্রোটোটাইপ ইন্ট মেইনের পরে লিখে আসা লাগে। এটা আপনারা যারা সি তে কাজ করছেন তারা অবশ্যই জানেন। সো এটা হচ্ছে সেই প্রোটোটাইপের মতো, জাস্ট ডিক্লারেশন আছে কিন্তু ডেফিনেশন এর ভিতরে দেওয়া নাই। যে ক্লাস এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করবে তাকে ডেফিনেশনটা দিয়ে নিতে হবে। সো মিনিমাম একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, আর নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকতেও পারে নাও পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যেমন এখানে একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড আছে পাবলিক ভয়েড মুভ, এর ভিতরে যে ইমপ্লিমেন্টেশন যা যা করার এখানে থাকলো, আর এটা হচ্ছে একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। When a class contains one or more abstract methods, it should be declared as a abstract class. মানে abstract class হলে তার ভিতরে মিনিমাম একটা একের বেশি abstract মেথড থাকতে পারে। আর যে abstract মেথড গুলোর ভিতরে থাকবে সেগুলোর আগে অবশ্যই এরকম abstract কথাটা লিখতে হবে। We cannot declare abstract constructors or abstract static methods. Abstract ক্লাসের ভিতরে কোনো ধরনের কনস্ট্রাক্টর তৈরি করা যাবে না এবং কোনো স্ট্যাটিক মেথডও তৈরি করা যাবে না। এগুলো কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কোনো কনস্ট্রাক্টরও থাকবে না, কোনো স্ট্যাটিক মেথডও থাকবে না। এটার কারণ কি? আচ্ছা, কারণ দরকার নাই, আপনারা এটা তো জানেন যদি কোনো স্ট্যাটিক মেথড থাকে তাহলে আমরা অবজেক্ট তৈরি না করে সরাসরি ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করা যায়। সো এই জন্য এটাকে যেহেতু কোনোভাবেই অবজেক্টও তৈরি করা যায় না, সরাসরি অ্যাক্সেসও নেওয়া যায় না, এজন্য এর ভিতরে কোনো ধরনের স্ট্যাটিক মেথডও থাকবে না। তো বিষয়টা দেখেন, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে শেপটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। শেপ ক্লাসটাকে সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল দুইজনই শেয়ার করে, মানে ইনহেরিট করে। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমাদের একটা মেথড আছে এরিয়া। এখন এরিয়া মেথড যেটা এইটা আমাদের সার্কেলের জন্য দরকার, রেক্ট্যাঙ্গেলের জন্য দরকার। এজন্য আমরা এখানে আলাদা আলাদা ভাবে এরিয়া না লিখে আমরা শেপ ক্লাসের ভিতরে এরিয়া মেথডটা অ্যাবস্ট্রাক্ট আকারে দিয়েছি, এবং এরা যখনই শেপটাকে ইনহেরিট করবে তখন এদের এই ক্লাস
এই যে মেথডটা আছে এটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করার দরকার হবে। এটার প্র্যাকটিক্যাল ইউজটা আপনারা বুঝতে পারবেন না, বাট যখন গেম বানানোর দরকার হয় বা বড় কোনো প্রজেক্ট বানানোর দরকার হয় তখন এটার খুব ইম্পর্টেন্ট যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা। সাপোজ আমরা যদি না জানি যে সার্কেলের এরিয়া হিসাব করা লাগে বা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হিসাব করা লাগে, এগুলো আমরা দেখে বুঝতেছি যে এরিয়া হিসাব করা লাগে, কিন্তু এই ক্লাসটা যদি আননোন হতো তখন আমাদের যখনই আমাদের ডকুমেন্টেশনে বলা থাকতো যে সার্কেল ক্লাসটা অবশ্যই শেপ ক্লাসটাকে ইনহেরিট করবে, ইনহেরিট করলেই শেপ ক্লাসের ভিতরে কোন অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো আছে ওইটা দেখেই আপনারা বুঝতে পারতেন যে সার্কেলের ভিতরে কোন কোন মেথড গুলো আমার অবশ্যই লাগবে। যেমন শেপকে যেহেতু সার্কেল বা রেক্ট্যাঙ্গেল ইনহেরিট করে, সো অবশ্যই সার্কেল এবং রেক্ট্যাঙ্গেলের শেপ যে মেথড এটাকে ইমপ্লিমেন্ট করার দরকার হবে। তাহলে বলেন তো দেখি, এই যে এখানে একটা এক লাইন কোডিং আছে, এই লাইনটা কি ঠিক আছে? শেপ এস ইকুয়াল টু নিউ শেপ, কেউ একজন বলেন। না স্যার, নেই কেন? শেপ তো একটা ক্লাস। অ্যাবস্ট্রাক্ট। জি স্যার। হ্যাঁ, শেপটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এক্স্যাক্টলি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কখনোই ইনস্ট্যান্সিয়েট করা যায় না। তো যখনই যখনই কোনো চাইল্ড ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইনহেরিট করবে তার ভিতরে এসে এরিয়া মেথডটাই, যে এরিয়া মেথডটাকে আবার ইমপ্লিমেন্ট অবশ্যই করা লাগবে। এরিয়া মেথডটাকে ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত আপনি যদি ইক্লিপস বা অন্য কোনো আইডি থেকে কোড করেন দেখবেন একটা আপনাকে ওয়ার্নিং বা এরর শো